এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটি বলবো সেটা নিছক কোনো ঘটনা নয়। আজকের ঘটনাটি যেমন প্রতিশোধের নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা অন্ধকার জগতে নিয়ে যাওয়ার সাক্ষী দেবে, তেমনি কাছের মানুষের প্রতি ভালোবাসা, মায়া, মমতা এসবের প্রমাণ দেবে। এমন ভিন্নতমী ঘটনা যখনই পাই তখনই আপনাদের সাথে শেয়ার করার লোভ কোনোভাবেই সামলাতে পারি না। তাই আজ আবার ফিরে আসা। আজকের ঘটনাটি আমি যার কাছ থেকে কালেক্ট করেছি তার পরিচয় নিয়ে কথা বলা সম্ভব নয়। তাই কোনো প্রকার পরিচয় পর্বে না গিয়ে সরাসরি কথকের বাচন ভঙ্গিকে অনুসরণ করেই শুরু করছি আজকের ঘটনা। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করছি আজকের ঘটনা। সাল 2003, রাত প্রায় 2টা থেকে 3টা। আশেপাশে কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। তার কান্না জর্জরিত ভাঙা ভাঙা কণ্ঠে যেন কিছু বলছে। না, সে কোনো বিলাপ করছে না, তবে তার কান্নাতে তার মনের ভেতরে চলমান প্রচন্ড ব্যথার ছাপ যেন স্পষ্ট। আমি খানিকটা এগিয়ে গেলাম এই কান্নার উৎস খোঁজার জন্য। সামান্য দূরে গিয়ে কান্নার উৎস পেয়েও গেলাম। আমি কি সে সময় দেখেছি তাই এই মুহূর্তে বলছি না, তবে ছেলেটি কি বলছে তাই এবার স্পষ্ট বুঝতে পারছি। তার বেদনাগ্রস্ত কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, যারা তোমার এই অবস্থার জন্য দায়ী, আমি তাদের সব সফলতার পথে কাঁটা হয়ে দাঁড়াবো। সেই কাঁটা পায়ে বিধে তারা সফলতার দুয়ারের সামনে মুখ থুবড়ে পড়বে, কিন্তু সেই দুয়ার ভেদ করতে পারবে না। আজ থেকে আমার যুদ্ধ শুরু। আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করে নিয়েছি। যত দিন বেঁচে থাকবে তাদেরকে আমার গোলাম বানিয়ে রাখবো। তারাও একদিন আমার কাছে এসে এভাবে চোখের অশ্রু ঝরিয়ে তাদের পথ থেকে আমাকে সরে দাঁড়াতে বলবে। সেদিন আমি হাসবো আর তারা কাঁদবে, কিন্তু আমার মনে তাদের জন্য কোনো করুণার জন্ম হবে না। আমি তাদের পথে আরো কাঁটা বিছিয়ে দেব। তাদের ধ্বংস না দেখে আমি কিছুতেই ক্ষান্ত হব না, কিছুতেই না। তুমি দেখে নিও, তোমার কাছে এই আমার শেষ প্রতিজ্ঞা। ছেলেটির কথা শুনে যে কেউ বুঝতে পারবে তার মনে জমে আছে কারোর জন্য তীব্র ঘৃণা, যাদের জীবনটাকে শেষ করে দেবার জন্য সে যে কোনো পর্যায়ে অতিক্রম করতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। কি সেই গল্প? সেই গল্প জানার উদ্দেশ্যে আমি তার কাছে যাবার জন্য কেমন যেন এক অজানা আকর্ষণ অনুভব করি। আমার মনে তার গল্প জানার যে কৌতূহল জন্ম নিয়েছিল তার ফলাফল তখন আমার অজানা। তো আমি তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করি। এরপরের কাহিনীটা না হয় শেষের জন্যই জমা থাক। এখানে যে ছেলেটির কথা বলছি তার নাম রূপক। খুবই সাধারণ গরিব পরিবারের ছেলে। থাকার জন্য না ছিল বাড়ি, না ছিল উদরপূর্তির জন্য পর্যাপ্ত খাবার। মাথা গোঁজার ঠাঁই হিসেবে ছিল রেল লাইনের ধারের ছোট্ট একটা বস্তি। সেখানে রূপক তার বাবা, মা আর ছোট বোনকে নিয়ে থাকত। কিন্তু আজ সে রূপকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে এই কথা যেন হারিয়ে গেছে সে। শেষ যখন তাকে দেখেছিলাম তখন তার চেহারায় ছিল অন্যরকম এক প্রশান্তি। তার আর্থিক অবস্থাও ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু রূপকের আসল পরিচয় হিসেবে যদি বলি সে একজন সাধারণ মানুষ, তাহলে সেটা হবে ভুল অথবা মিথ্যা। তার পরিচয় আমার থেকে ভালো কেউ জানে না। রূপক ছিল একজন তন্ত্র সাধনার উজ্জ্বল নক্ষত্র। সামান্য বস্তিতে থাকা একটা ছেলে কিভাবে তন্ত্র সাধনা শেখে আর কেনই বা শেখে, এই প্রশ্নটি হয়তো আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। একটু অপেক্ষা করুন, এই ঘটনার সব জট আস্তে আস্তে খুলবে, আর সেটা খুলবো আমি। রূপক সাধারণ কোনো তান্ত্রিক ছিল না। সে ছিল খুবই আক্রমণাত্মক একজন তান্ত্রিক। সে কারোর ক্ষতি করার জন্য তন্ত্র সাধনা করত, ব্যাপারটা তেমন নয়। কিন্তু তাকে আমি এর মাধ্যমে কারো উপকারও করতে দেখিনি। মাসের পর মাস, বছরের পর বছর সে তার শিকারের জন্য অপেক্ষা করত। হ্যাঁ, শিকার খুঁজে বেড়াতো। কিন্তু এই যে সে শিকার নয়, এই শিকারের কিছু বৈশিষ্ট্য ছিল। এই শিকার শুধুমাত্র রূপকের একার শিকার ছিল না, বরং এই শিকার ছিল অন্য আরেকজনের। তার নাম হাসিদ আল রুফ। এই নাম কোনো সাধারণ নাম নয়, এই নাম তার নিজের দেয়া নাম। আল রুফ পরিচয় সম্পর্কে আমি সেই মুহূর্তে অবগত ছিলাম না। যখন জানলাম তখন মনে হলো মানুষের জীবন কখন কোন দিকে মোড় নেয় সেটা জানা গেলে কত ভালোই না হতো। সেসব কথা থাক। রূপকের মোট 4টি শিকার ছিল, সেগুলো বলছি একে একে। শিকার 1। প্রথম শিকার ছিল 19 বছর বয়সী একজন তরুণী যার নাম আসমা।
আসমা তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, আর 5টা মেয়ের মতো তার জীবনটাও স্বাভাবিক, হাস্যোজ্জ্বল আর সুন্দর ছিল। কিন্তু হঠাৎ তার এই আলোয় ভরা জীবনে কারোর নজর লেগে যায়। আসমা মাঝে মাঝে রাতে বাজে স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখতে পায় সে একজন বিবাহিতা নারীর সাজে সজ্জিত, তাকে কবুল বলতে বলা হচ্ছে, কিন্তু সে চাচ্ছে না। এই স্বপ্নে তার হবু স্বামীকে সে কখনোই দেখতে পেত না। এছাড়াও স্বপ্নে কেউ হয়তো তার সাথে জোর জবস্তি করার চেষ্টা করত। নিজেকে বাঁচাতে গিয়ে তার দম যেন বন্ধ হয়ে যেত। হঠাৎ বিকট চিৎকার দিয়ে সে ঘুম থেকে জেগে উঠত। ঘুম থেকে উঠে দেখতে পেত তার হাতে পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে কালো কালো দাগ। তার হাতে বেশ বড় মাপের আঙুলের ছাপ স্পষ্ট দেখা যেত। বাবা মাকে বলার পর তারা অনেক হুজুরের সাথে যোগাযোগ করেন, কিন্তু সবাই একসময় পিছু হাঁটেন। এর কারণ তখন অজানা হয়েই রয়ে গিয়েছিল। প্রতি রাতে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হতো আসমাকে। হয়তো তার সামনে খারাপ কিছু অপেক্ষা করছিল। এদিকে রূপকের আচরণও কেমন যেন পাল্টে যেতে শুরু করে। সে অস্থির হয়েই যাচ্ছে দিনকে দিন। আমি জিজ্ঞাসা করলে বলে, না, আসছে না, কোনো খোঁজ পাচ্ছি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মন বলছে আল রুফ তার শিকার পেয়ে গেছে, কিন্তু ওই শিকার ওর নয়, আমার, শুধুই আমার। ওই শিকারের হকদার একমাত্র আমি। আজ রাতে আমি আবারও কড়াভাবে চেষ্টা করব সেই শিকারের খোঁজ বের করতে। আপনি আজ রাতে আমার ঘরের আশেপাশে ভুলেও আসবেন না। আর আমাকে আপনি সাহায্য করছেন, তাই আমি আপনাকে সব বলছি, আমার কাজ আপনাকে দেখাচ্ছি। এসব যদি ঘুম না করেও কেউ জানতে পারে, তাহলে আমার পরবর্তী শিকার হবেন আপনি। কথাটা মাথায় রাখবেন। সেদিন তার কথা শুনে আমি বেশ ভয় পেয়ে যাই। আমার কাছে মনে হতে থাকে এই সেই রূপক নয় যাকে আমি প্রথমবার দেখেছিলাম। আসলে পরিস্থিতি তাকে হয়তো এভাবে বদলে দিয়েছে। সেদিন রাতে রূপক বেশ কিছু রিচুয়াল করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে আমাকে একটি ছোট কাগজে লিখে পাঠায়। আমাকে সাথে নিয়ে এক জায়গায় যাবে বলে জানায় সেই কাগজে। আমি বিকেলের দিকে রূপকের সাথে দেখা করি। তাকে দেখে বেশ উত্তেজিত লাগছিল। কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে বলতে শুরু করলো, ভাই, পেয়ে গিয়েছি। আমি তার বাসা সহ চিনে গিয়েছি। আর দেরি করা যাবে না, আসুন এখনই বাসায় যাব। আমি রূপকের কথার মাথা মুন্ডু কিছুই না বুঝে তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সে আমার হাত টেনে ধরে কোথায় যেন নিয়ে যেতে শুরু করে। আমি কেমন যেন ঘোরের মধ্যে চলে গেলাম। হঠাৎ তার কণ্ঠ শুনে চেতনা ফিরে পেলাম। দেখলাম আমি একটি ছোট টিনের বাড়ির সামনে দাঁড়িয়ে। এই জায়গাটা আমি চিনি না, আগে কখনো আসিনি, কিন্তু মনে হলো যেন কয়েক সেকেন্ডের মধ্যে আমি এখানে চলে এসেছি। রূপক আমাকে নিয়ে সেই বাসায় কড়া নাড়ল। এক মধ্যবয়সী মহিলা দরজা খুলে দিলেন। আমাদের পরিচয় জানতে চাইলে রূপক ওনাকে জিজ্ঞাসা করেন, চাচি, কিছু মনে করবেন না, আপনি আমাদের চিনবেন না। আপনার মেয়ের নাম আসমা, তাই না? আসলে আমার পরিচিত এক ইমামের মাধ্যমে আসমার অসুস্থতার কথা জেনে আমি এখানে এসেছি। ওর সাথে দেখা করতে। দেখা করা যাবে? রূপকের কথা শুনে মহিলা আর কোনো প্রশ্ন না করেই মেয়ের সাথে দেখা করতে দিতে রাজি হয়েছেন, কেননা মেয়ের সুস্থতাই এখন আমার সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আসমার সাথে দেখা করার পর আমার মনে হচ্ছিল আমি হয়তো কোনো কঙ্কালের গায়ে জড়ানো চামড়ার একজন মানুষ দেখছি। এত জীর্ণ শরীরের কোনো মানুষ আমি এর আগে দেখিনি। আসমার মা কাঁদতে কাঁদতে আমাদেরকে আসমার সমস্যাগুলো খুলে বলেন। আমি একটু আগেই উল্লেখ করেছিলাম। রূপক তখন আসমার মায়ের হাতে একটি কাগজে দিয়ে বলেন, ওই কাগজে মোড়ানো আছে এক বিশুদ্ধ উনুনের ছাই। এই ছাই যেন প্রতি রাতে আসমার মাথায় লাগিয়ে দেওয়া হয়। এছাড়া সে এক বোতল পানি বের করে কি যেন করে তাতে ফু দিয়ে আসমাকে খেতে বলে। আসমা সেই পানি পান করে। রূপক মহিলাকে বলে, আজ থেকে আগামী 3 দিন খুবই বিপজ্জনক। এই সময় আসমা যেন ঘরের বাইরে না বের হয়, আর কোনোভাবেই এই ছাই লাগানোর কথা যেন ভুলে না যান। এই বলে রূপক আমাকে নিয়ে চলে আসে। আমি রূপককে জিজ্ঞাসা করি, ওটা কিসের ছাই? উত্তরে সে বলে, আজ না, অন্য একদিন বলবো। যদি আমার ভাগ্যে থাকে তাহলে নাকি আমি জানতে পারবো। তার উত্তরে কেন জানি না আমি সন্তুষ্ট হতে পারিনি। তাকে পুনরায় প্রশ্ন করি, 3 দিন কেন বিপজ্জনক? উত্তরের উপর বলে, আপনি সব জানতে পারবেন, কিন্তু এখন না, 3 দিন পর। এই 3 দিন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না। 3য় দিন আপনি সব জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন সে প্রশ্নও করবেন না। আমি তাকে আর কোনো প্রশ্ন না করে বাসায় ফিরি। 3 দিন পর কি হবে ভাবতে ভাবতে আমি অস্থির হয়ে পড়ি। এই 3 দিন আমার কাছে 3 বছরের মতো লম্বা মনে হচ্ছিল। 3 দিন পর রাতে ঘুমিয়ে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখি লম্বা আলখেল্লা পরা একজন ব্যক্তি ভারী কণ্ঠে বলছে, কাজটা কি ভালো করলি? আমার শিকার কেড়ে নিয়ে ভেবেছিস শান্তিতে ঘুমাবি? একটা শিকার গিয়েছে, তাতে কি? এতে আমার কোনো ক্ষতি হয়নি। মাঝখান দিয়ে তোর বেশ কিছু কাঠ খড় পোড়াতে হলো। কতদিন এভাবে আমার শিকার কেড়ে নিবি? পারবি না, পারবি না। পাশ থেকে ভেসে আসে কণ্ঠ। সে বলে, আমার কোনো কিছুই মনে রাখার নেই।
আমার শুধু মনে আছে প্রতিজ্ঞা, তোর সব কর্মের মাঝে বাধা হয়ে দাঁড়াবো আমি, তোকে তোর উদ্দেশ্য হাসিল করতে আমি দেব না। মনে রাখিস, আমিও আমার কথার খেলাপ করি না। রূপকের কথা শেষ হতে না হতেই রূপকের সাথে সেই ব্যক্তির তুমুল যুদ্ধ শুরু হয়। রূপককে আমি চিনতে পারছিলাম না। তার পেছন থেকে যেন মানবরূপী বিশাল দেহি এক পশু আকৃতির কোনো কিছু বের হয়ে এসে সেই ব্যক্তির মুখে সজোরে থাবা বসিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয় কয়েক ফুট দূরে। রাগে ফুঁসতে ফুঁসতে সেই ব্যক্তি রূপককে হুমকি দিয়ে চলে যায়। হঠাৎ আমার মনে হলো রূপক আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, বলেছিলাম না সব জানতে পারবেন। তার চোখ টকটকে লাল, তার মুখের হাসি যেন স্বয়ং শয়তানের হাসিকেও হার মানাতে বাধ্য। আমার ঘুম ভেঙে যায়, ঘেমে নিয়ে আমি একাকার। সকালে রূপকের সাথে দেখা করি। আমাকে দেখছে বলে, আপনি তো সব জেনেই গিয়েছেন, তাই আর কিছু জিজ্ঞেস করবেন না। আমি আসমার খোঁজ নিয়ে এসেছি, সে এখন ভালো আছে, তবে তাকে এখনো আরো কিছুদিন সেই ছাই ব্যবহার করতে হবে। আমি রূপককে জিজ্ঞাসা করি, এবার কি আর কি করতে চাও? উত্তরে রূপক একটা শব্দই বলে, আর তা হলো অপেক্ষা। আজ রূপ আবার নতুন শিকার খুঁজবে। যখনই সে শিকার পাবে তখনই আবার রূপকের কাজ শুরু হবে। এর মাঝে রূপক প্রতিদিনই শ্মশানে আর কবরস্থানে কাটাতে শুরু করে। আমি এর কারণ জানতে চাইলে সে বলে, আল রুহ নাকি কোনোভাবেই থামবে না। সে আরো ক্ষমতা অর্জন করে ফিরে আসবে মোকাবেলা করার জন্য। শিকার হাতে না পেলে যদিও তার ক্ষমতা খুব একটা বাড়বে না, কিন্তু সেও তন্ত্র সাধনা করে, শক্তি অর্জন করতে সেও পারে। শিকার না পেয়ে সে এখন ঘায়েল বাঘের মতো, আর আঘাতপ্রাপ্ত বাঘের থাবা খুবই ভয়ঙ্কর। তাই রূপককেও আল রুহ মুখোমুখি হবার জন্য তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। দেখতে দেখতে দিন, সপ্তাহ, মাস কেটে যায়, অপেক্ষার শেষ হয় না। রূপকের সাথে অনেক দিন আমার দেখা সাক্ষাৎ নেই। আমি একরকম ভুলেই গিয়েছি তার কথা, কিন্তু হঠাৎ একদিন তার কথা মনে পড়ে যায়। আমার নিজের জন্য না, আমার খুব কাছের কারোর জন্য মনে পড়ে। আমি হন্যে হয়ে রূপককে খুঁজতে শুরু করি, কিন্তু তার দেখা মেলে না। প্রায় 4-5 দিন কেটে যায়। আমি এমন কোনো উপায় রাখিনি আমার সেই কাছের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো না। একা একা বাড়ির পেছনে বসে আছি আর মনে মনে প্রচন্ড চিৎকার করেই চলেছি। সেই চিৎকারের শব্দ কেউ শুনছে না, আমি নিজেও না। কেননা সব চিৎকারের আওয়াজ হয় না। চোখের পানির যেমন ঝর্ণার মতো গাল বেয়ে বয়ে চলেছে, থামার নাম নেই। হঠাৎ আমার কাঁধে কেউ একজন হাত দিয়ে ভারী কণ্ঠে বলল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি পেছন ফিরে অবাক হয়ে যাই। যাকে 4-5 দিন ধরে পাগলের মতো ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। মনে হয়ে খুঁজছি, সে আমার পেছনে দাঁড়িয়ে, তাকে চেনা যাচ্ছে না তেমন। আগের রূপক এবারের রূপকের মধ্যে অনেক পার্থক্য। জীর্ণ শরীরের রূপক আজ সুঠাম দেহের অধিকারী, তার পরনের জামাগুলো যেন খুব দামি। তাকে দেখে আমি মনে মনে কত যে খুশি হয়েছি ভাষায় প্রকাশ করতে পারবো না। দাঁড়িয়ে উঠে তাকে জড়িয়ে ধরে বলি, ভাই, আমার বোনকে বাঁচাও, আমার বোনের অবস্থা খুব খারাপ, সে বিছানায় একেবারে মৃত মানুষের মতো পড়ে আছে, বাঁচাও তাকে, ভিক্ষা চাইছি তোমার কাছে, ভাই তুমি বাঁচাও ওকে। আমার কথা শুনে রূপক আমাকে শান্ত হতে বলে আর আমার বোনকে দেখার ইচ্ছা প্রকাশ করে। আমি তাকে আমার বোনের রুমে নিয়ে যাই, তাকে দেখাই। আমার বোনের হাতে কালো কালো ছোপ দাগ দেখে রূপক আমার কাছে সেই দাগ ছুঁয়ে দেখার অনুমতি চায়। আমি তাকে অনুমতি দিলে সে চোখ বন্ধ করে আমার বোনের হাতে থাকা কালো দাগ স্পর্শ করে। কিছুক্ষণ বসে থাকে, হঠাৎ সে আমার বোনের হাত ছেড়ে দিয়ে দ্রুত বাইরে চলে আসে। সে আনমনা হয়ে বারবার বলছিল, ইফরিত, ইফরিত, ইফরিত। ইফরিত কি তখন আমি জানতাম না। আমি তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলে সে আমাকে শুধু বলে, হাতের সময় খুব কম, যা করার রাজি করতে হবে। এসব কিছু বলার সময় এখন নেই, আগে বোনকে বাঁচাতে হবে। এসব বলে সে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। যাবার সময় সে বলে কিছুক্ষণ পর আবার ফিরে আসবে। তাই এমন অবস্থা দেখে আমি নিজে কি পরিমাণ যে ভয় পেয়েছি ভাষায় প্রকাশ করার মতো না। ঘন্টাখানেক পরে সে ফিরে আসে, সাথে নিয়ে আসে একটা পুটলি। সেদিন রাতে সে আমাকে নিয়ে বোনের রুমে চলে যায়। রুমের দরজা বন্ধ করে আমাকে বলে, আপনার চোখে আমি কাপড় বেঁধে দিচ্ছি। এখানে এমন কিছু হতে পারে যা সহ্য করার সাহস আপনার নেই। আপনি অনেক কিছু শুনবেন, কিন্তু ভয় পাবেন না, আর যা কিছু হয়ে যাক বোনের হাত ছাড়বেন না। এই কথা বলে সে আমার চোখ বেঁধে বাম হাতে কিছু একটা ধরিয়ে ডান হাত দিয়ে আমার বোনের হাত শক্ত করে ধরে রাখতে বলে। আমি তার কথা মতোই কাজ করি। আশেপাশে কোনো শব্দ নেই, চারপাশে একেবারে নিশ্চুপ। রূপকের উপস্থিতিও টের পাচ্ছি না। ভয় আমার
আত্মা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ রূপকের আওয়াজ শুনি, সে কাউকে উদ্দেশ্য করে বলছে সে তার আসল পরিচয় পেয়ে গেছে। আমি রূপকের কথা ছাড়া অন্য কারো কথা শুনতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে রূপক কারোর সাথে কথা বলছে। এক পর্যায়ে আমার বোন হঠাৎ করে প্রচন্ড জোরে কাঁদতে শুরু করে। আমার হাত ছাড়ানোর জন্য সে পাগল হয়ে যায়। শুরু হয় চিৎকার, আর্তনাদ। আমার গলা শুকিয়ে যায়, হাত ব্যথায় যেন ভেঙে যাচ্ছে। না আর পারছি না ধরে রাখতে। আমার হাতে কামড় বসিয়ে দেয় আমার বোন, হাতের উপরে চামড়া ছিঁড়ে ফেলে। ব্যথায় আমি হাও মাও করে কেঁদে উঠি। রুমের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। রূপকের চিৎকারে আর আমার বোনের আর্তনাদে আমি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছি। বারবার জ্ঞান হারাবো হারাবো করেও হারাচ্ছি না। হঠাৎ কানের কাছে আমার বোনের মুখে অস্তিত্ব টের পাই। আমাকে ফিসফিস করে বলছে, এই শিকার আমার, হাতটা ছেড়ে দে। রূপক বারবার আমাকে হাত না ছাড়ার জন্য বলছে। আমি সজোরে আমার বোনের হাত ধরে আছি। রক্তে আমার হাত ভিজে যাচ্ছে। রক্তক্ষরণের জন্য আমি এক পর্যায়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরে এলে দেখি আমার সামনে রূপক দাঁড়িয়ে। সে আমাকে বলে, আমার বোন অল্পের জন্য বেঁচে গেছে। আর কিছুক্ষণ আগে আমি হাত ছেড়ে দিলে তাকে হয়তো আর বাঁচানো যেত না। আমি রূপককে সব খুলে বলতে নির্দেশ করি। এবার আর কোনো অনুরোধ নয়, যা কথা হবে সরাসরি হবে ভেবে জিজ্ঞেস করি। সে আমাকে বলে, মনে আছে আল রুহ কথা? আমি নিজেও তার সঠিক পরিচয় জানতাম না, তার উদ্দেশ্য কি জানতাম না। আল রুহ শুধুই আমার কাছে এক নাম আর রহস্য হয়ে আমার জীবনে রয়ে গিয়েছিল। কিন্তু তার আসল পরিচয় সে একজন ইফরিত। ইফরিতের কাজ বংশবৃদ্ধি করা, আর তাই আল রুহ একের পর এক শিকার খোঁজে চলেছে। আপনার বোন সেই আল রুহ নামক রোগেই আক্রান্ত, কিন্তু আল রুহ আপনার বোনকে কোনোভাবেই কবজা করতে পারছিল না কেন আমার জানা নেই। তবে ইফরিত সম্পর্কে যতটুকু জানি, যে কেউ তার বদ নজরে আসতে পারে। সেদিন রাতে তার সাথে আমার একটা সওদা হয়। তার পরবর্তী শিকারে আমি বাধা দেব না শর্তে আপনার বোনকে আমি বাঁচিয়েছি। আপনজন হারানোর কষ্ট আমি বুঝি। আপনার বোনকে এখান থেকে দূরে বাঁচিয়ে দিন। আল রুহর নজর এখন আপাতত তার উপর নেই। আর হ্যাঁ, আপনাকেও আমার থেকে দূরে থাকতে হবে। আমি আল রুহর কাছে ওয়াদা করেছি তার শিকারে বাধা না দেবার, কিন্তু সেটা সম্ভব নয়। আমার যে ওয়াদার জন্য আজ আমি এই পথে, সেই ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না। তাই আল রুহকে দেয়া ওয়াদাটা আমার ভঙ্গ করতে হবে। আপনার জন্য ভালো হবে আমার থেকে দূরে থাকা। এই কথা বলে রূপক বিদায় নেয়। আমার হাতের সেই কামড়ের দাগ আজও রয়ে গেছে। আপনারা দেখতে চাইলে আমি সেটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করতে রাজি। এর মধ্যে দিয়েই শেষ হয় আল রুহর দ্বিতীয় শিকারের গল্প। লিসনার্স, আপনারা কি তৃতীয় বা চতুর্থ শিকারের গল্প শুনতে চান? সেই গল্প শোনার জন্য আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। ভাবছি বাকি অংশ পরের সপ্তাহে দেব, কিন্তু না, ঈদুল আজহার এই উৎসব মুখর সময়ে আপনাদেরকে আর নিরাশ করছি না। চলুন চলে যাই তৃতীয় এবং চতুর্থ শিকারের গল্পে। এখানে বাকি দুটি গল্প একে অপরের সাথে সংযুক্ত, কিভাবে সেটাও বলছি। আল রুহ তৃতীয় এবং চতুর্থ শিকার ছিল দুই বোন, দুই যমজ বোন। একজনের নাম মারিয়া, অন্যজনের নাম রাজিয়া। তারা দুই বোন তখন দশম শ্রেণীর ছাত্র। এই ঘটনাটি শুরু থেকেই শুরু করি। চলে যাচ্ছি কথকের উপস্থাপনায়। আমার বোনের সুস্থ হবার পর তাকে কোথায় পাঠানো হয়েছে তা আমি শেয়ার করতে পারবো না। আসলে বর্তমানে আমি নিজেও আমার বোন কোথায় আছে তা জানি না, কেননা এতে তার বিপদ হতে পারে। রূপক সেদিন চলে যাবার পর তার সাথে আমার আর দেখা হয়নি। এভাবে চলতে চলতে প্রায় 4টি বছর কেটে যায়। কিন্তু ভাগ্য যদি সাক্ষাৎ লিখে রাখে তাহলে সেটা খণ্ডানো সম্ভব নয়। রূপকের সাথে আমার একদিন হঠাৎ করে দেখা হয়ে যায়। বিশেষ এক কারণে আমি 2007 সালে ঢাকা যাই। সেখানে গিয়ে এক রেস্টুরেন্টে খাবার খেতে বসেছি। দেখি সেখানে ক্যাশ কাউন্টার রূপক বসা। তাকে দেখা মাত্রই আমি চিনতে পারি সে হয়তো আমাকে চেনেনি, অথবা চিনতে চায়নি। আমি তার কাছে গিয়ে কেমন আছে জিজ্ঞাসা করায় সে একগাল হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে সে ভালো আছে। পকেট থেকে বের করে তার 2 সন্তানের ছবি আমাকে দেখায়। খুব ভালো লেগেছিল সেদিন তার সাথে দেখা করে। আমার কাজ শেষ করার পর আমি আবার তার রেস্টুরেন্টে ফিরে আসি। তার জীবনে কি চলছে এবং তান্ত্রিক থেকে রেস্টুরেন্টের মালিক হবার রাস্তায় কি কি ঘটনা ঘটেছে সব শুনতে চাই। সে এক দীর্ঘ শ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে রেস্টুরেন্টের বারান্দায় বসে আমার সাথে সব শেয়ার করবে। আমিও তার কথায় রাজি হই। দুজন একসাথে বসে কফির কাপ হাতে নিয়ে চুপচাপ অপেক্ষা করি। একসময় রূপক বলতে শুরু করে, ভাই, জীবনের অনেকটা সময় আল রুহ নষ্ট করে দিয়েছে। আপনি জানেন তার সাথে আমার এই শত্রুতা কিসে? যেদিন আপনি আমাকে স্টেশনে দেখেছিলেন সেদিন আমার হাতে একজনের লাশ ছিল। বারবার আমাকে জিজ্ঞাসা করার পরেও আমি আপনাকে বলিনি ওই লাশ কার। ওই লাশ ছিল আমার আদরের ছোট বোনের। আল রুহ আমার বোনকে নির্মমভাবে হত্যা করেছে। আমার বোনের পেটে 7 মাসের বাচ্চা ছিল। সেই বাচ্চাকে পেট চিরে বের করে নিয়ে এসেছিল শুধুমাত্র তার কথায়। আমার বোন রাজি হয় নাই সেই জন্য। আমার বোনের স্বপ্নে দেখা দিয়ে সে বারবার তার সাথে যেতে বলতো। আমার বোন আমার সাথে তার মৃত্যুর আগের দিন সব শেয়ার করে। আমি সময় সুযোগ কোনোটাই পাইনি ওকে বাঁচানোর। আর তখনকার সেই রূপকের এত ক্ষমতাও ছিল না যে আল রুহকে সে আটকাবে। সেদিন আমি
আলরুশ রাস্তার কাটা হয়ে দাঁড়াবার প্রতিজ্ঞা করি। এই হলো সাধক রূপকের তান্ত্রিক হবার পাঠ। আর বর্তমানে আসার পেছনে ইতিহাস একটু ভিন্ন। আপনার বোনকে বাঁচানোর পর রুহ সাথে আমার বেশ কিছুদিন কথা হয়। সে আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি যেন তার শিকারে বাধা না হয়ে দাঁড়াই। সেদিন থেকেই আমার মন কেমন যেন অস্থির হয়েছিল। মনে হচ্ছিল এবার সে আরো বড় একটা কিছু করার চেষ্টা করবে। আমার ধারণা সত্যি হয়। একদিন রাতে আমি তার মনে কোনো পরিকল্পনা আছে কিনা জানার জন্য আমার ক্ষমতা ব্যবহার করি। সেদিন রাতে আমি স্বপ্নে দেখি দুটো মেয়ে যারা একই রকম দেখতে, তারা প্রচন্ড ভয়ে অন্ধকার রুমের এক কোণায় লুকিয়ে আছে, একে অপরকে জড়িয়ে ধরে। আর তাদের সামনে দাঁড়ানো সাক্ষাৎ শয়তান রুহ। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠেই আবার বেশ কিছু রিচুয়াল শুরু করি, যা ছিল আমার ভুল। আর রুহ আমার উপর নজর রাখছিল, যা আমার অজানা ছিল। সে তখনও তার শিকার খুঁজে পায়নি। আমার স্বপ্নের মাধ্যমেই আমি তাকে তার শিকারের কাছে পৌঁছে দেই। সেদিন রাতে সে আমার সামনে আসে এবং আমাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। অনেক খোঁজ করেও আমি ওই দুই মেয়ের কোনো হদিস পাচ্ছিলাম না। আমার ক্ষমতাও কোনো কাজে আসছিল না। এরপর আমি একের পর এক উপায় অবলম্বন করতে শুরু করি। শেষে এক অঘরী তান্ত্রিকের কাছ থেকে কিছু নতুন তন্ত্র শিখে সেই অনুযায়ী কাজ করি এবং সেই মেয়ে দুটোকে খুঁজে বের করতে সক্ষম হই। আমি অনেক দেরি করে ফেলেছিলাম। সেই দুই মেয়ে তখন আলরুর কবজায় চলে গিয়েছে। মেয়ে দুটি ছিল এতিম। এতিমখানা থেকেই তাদের লেখাপড়ার ব্যবস্থা ছিল, কিন্তু তাদের আচরণগত পরিবর্তনের জন্য তাদেরকে একটি কক্ষে রাখা হয়। এতিমখানায় গিয়ে আমি অনেক কষ্টে তাদের সাথে দেখা করি। তাদেরকে দেখে আমি অবাক হয়ে যাই। দুইজন জীর্ণ শীর্ণ মেয়ে একসাথে বসে আছে। তারা উভয়ই আমাকে দেখে নড়ে চড়ে বসে আর নিজেদের আড়াল করতে শুরু করে। তখন তাদের বয়স অনেক কম হওয়ায় আলরু তার ইচ্ছা পূরণ করতে সক্ষম ছিল না। তাদেরকে আপাতত পরিবারের একজন সদস্যের সাথে খুবই বেদনাদায়ক এবং ভয়ানক একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটির প্রত্যক্ষদর্শী আমি নিজে। ওর এসব কথা শুনে আমার মনে বেশ আগ্রহ জন্মায় ঘটনাটি শোনার জন্য। এরপর আমি ওর কাছে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমার আগ্রহ দেখে আমার ওয়াইফ ইয়াসমিন লিজা বলতে শুরু করে, আমার বাড়ি সর্দি জেলার কোনো এক গ্রামে। আমার বাবারা মোট 7 ভাই। 7 ভাইয়ের মধ্যে সবার ছোট যিনি, মানে আমার ছোট চাচা, তিনি হচ্ছেন এই ঘটনাটির ভিকটিম। আমার ছোট চাচার নাম মোহাম্মদ হৃদয়। ঘটনাটি ঘটাকালীন আমার বয়স 15 বছর। সে সময় আমার চাচার সবেমাত্র বিয়ের কথাবার্তা চলছে। তার জন্য পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছিল। যাই হোক, একদিন দাদু এবং আমি আমাদের ঘরে বসে আছি। এমন সময় চাচা আসেন দাদুর কাছে এবং বলেন তার দাদুর সাথে কিছু কথা আছে। দাদু যদি অনুমতি দেন তাহলে তিনি বলবেন। বলে রাখা ভালো, আমার দাদা অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই দাদুর পর তিনি ছিলেন বাড়ির প্রধান। এরপর দাদু অনুমতি দিলে চাচা বলতে শুরু করেন, মা, আপনারা তো আমার বিয়ের জন্য মেয়ে দেখছেন, তবে আমার এখানে কিছু কথা আছে যা আপনাদের বলা খুবই দরকার। আমি যদি আমার পছন্দে বিয়ে করি তাহলে আপনাদের কি কোনো আপত্তি আছে? এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে আমার পছন্দের একটা মেয়ে আছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ওকে বিয়ে করতে চাই। চাচার সব কথা শুনে দাদু বলেন, মেয়ে যদি ভালো হয়, মেয়ের পরিবার যদি ভালো হয়, তাহলে এই বিয়েতে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমাদের পরিবারের সবাই মিলে আগে মেয়েটাকে দেখতে যাব, এরপর এই বিয়ে নিয়ে আমার একটা সিদ্ধান্ত নেব। দাদুর সব কথা শুনে চাচা বলেন, ঠিক আছে মা, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আমি কাল লিজাকে নিয়ে ওদের বাড়িতে যাই এবং তাদের এই বিষয়টা জানিয়ে আসি যে আমরা কালকের পর তাদের বাড়িতে সপরিবারে আসছি মেয়ে দেখার জন্য। আমি আমাদের বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় আমাকে সবাই খুব আদর করতো, অনেক ভালোবাসতো। বিশেষ করে আমার ছোট চাচার কাছে আমি ছিলাম অনেক আদরের। যাই হোক, যা বলা সেই কাজ। পরদিন দুপুরে চাচা আমাকে এসে বলেন, তাড়াতাড়ি রেডি হয় না তো, কাকিদের বাসায় যাবো তোর। চাচার কথা শুনে আমি খুশি মনে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাই এবং চাচা আর আমি কাকিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ি হেঁটে। একটা সময় আমরা পায়ে হেঁটে চলে আসি। আমাদের বাসা পার হয়ে কিছু দূর এগোলেই একটা জঙ্গল আছে, সেখানে চাচা আমাকে সেই জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে হাঁটতে শুরু করেন। চাচা, আমরা এই জঙ্গলের ভেতরে যাচ্ছি কেন? আমার এমন প্রশ্ন শুনে চাচা বলে ওঠেন, এই জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূর এগুলেই তোর কাকিদের বাসা।
এজন্য আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। যাই হোক, হেঁটে কিছু দূর এগিয়েছি এমন সময় আমাদের সামনে দৃশ্যমান হয় খুবই পুরনো একটি টিনের বাড়ি। এরপর চাচা এবং আমি মিলে সেই বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াই। বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতেই চাচা মালতী মালতী বলে ডাকতে শুরু করেন। মালতী নামটি শুনেই আমি বুঝে যাই চাচা যাকে পছন্দ করেন এটা তারই নাম। চাচার ডাক শুনে কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বের হয়ে আসেন সাদা শাড়ি পরিহিত একজন অপরূপ সুন্দরী নারী। বাড়ির থেকে বাইরে আসলেই তিনি শুরুতে আমার নাম জিজ্ঞাসা করেন। এরপর উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে কিছুক্ষণ কথা বলেন। কথা শেষে সে আবার আমাদের ঘরের ভেতরে নিয়ে যান এবং বসতে দেন। বাড়িটা ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। এর থেকে দেখতে খুব একটা ভালো না হলেও বাড়ির ভেতরটা অনেক সাজানো গোছানো। যাই হোক, কাকি আমাদের বসতে দিয়ে চলে যান রান্নাঘরের দিকে। ওনাকে রান্নাঘরের দিকে যেতে দেখে আমি মালতী কাকির পিছু পিছু রান্নাঘরে যাই। রান্নাঘরে প্রবেশ করে আমি দেখতে পাই অনেক ফলমূল ও মিষ্টি সাজানো আছে, কিন্তু হাঁড়ি পাতিল বা চুলা নেই। রান্নাঘরে কাকির সাথে আমি কিছুক্ষণ বিভিন্ন কথা বলি। কথা শেষ হলে আমি আবার চাচার কাছে এসে বসে পড়ি। এরপর কাকি রান্নাঘর থেকে আমাদের জন্য বিভিন্ন খাবার নিয়ে আসেন। খাওয়া দাওয়া শেষ করে চাচা কাকিকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, আপনার আর আমার বিয়ের ব্যাপারে আমি আমার বাবা মার সাথে কথা বলেছি গতকাল। আমরা সপরিবারে আপনাকে আগামীকাল দেখতে আসছি। আপনার মা কোথায়? তাকেও দেখছি না। এই ব্যাপারে আপনার মার সাথে আজ আমি কথা বলতে এসেছি। চাচার সব কথা শুনে চাচি বলে ওঠেন, মা ওনার ঘরে শুয়ে আছেন, আপনারা বসুন, আমি মাকে ডেকে আনছি। এই বলে কাকে চলে যান ঘরে। কিছুক্ষণের মধ্যেই কাকি ফিরে আসেন একজন বৃদ্ধ মহিলাকে সাথে করে। সেই বৃদ্ধ মহিলাটি এসে আমাদের সামনে বসেন। এরপর চাচা কাকির মাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, আসসালামু আলাইকুম। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বাবা বলো, কি বলতে চাচ্ছ? কোনো সমস্যা নেই। সম্মতি পেয়ে চাচা আবার বলতে শুরু করেন, আপনার মেয়েকে আমি অনেক পছন্দ করি, ওকে আমি বিয়ে করতে চাই। আর আপনার মেয়েও আমাকে অনেক পছন্দ করে। আমি আমার মার সাথে গতকাল এই বিষয়ে কথা বলেছি। আমার মার ইচ্ছে মোতাবেক আমরা সপরিবারে আগামীকাল আপনার মেয়েকে দেখতে আসতে চাই। এই বিষয়টি জানাতেই আমি আপনাদের বাড়িতে আজ ভাতিজিকে নিয়ে আসলাম। চাচার সব কথা শুনে কাকির মা বলতে শুরু করেন, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার এইখানে একটা কথা আছে। তোমাদের পরিবার থেকে কাল কেউ দেখতে আসতে পারবে না। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তুমি এখন যেমন একা এসেছো, এভাবেই একা এসে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আর তোমার আর আমার মেয়ের বিয়ে পড়াবেন আমাদের পরিচিত একজন কাজী সাহেব। এছাড়া অন্য কেউ এই বিয়েতে উপস্থিত থাকতে পারবে না। এই বিয়েতে এটাই আমার শর্ত। এই বলে কাকির মা আমাদের সামনে থেকে উঠে আর কিছু না বলে ঘরে চলে যান। এমন অবস্থা দেখে চাচা আর আমি দুজনে অনেক অবাক হয়ে যাই। এরপর চাচা মালতী কাকির সাথে কথা বলেন এই বিষয়ে। মালতী কাকিও ওনার মা যেমনটা বলেছেন তেমনটা না হলে উনি বিয়ে করতে পারবেন না বলে চাচাকে জানিয়ে দেন। যাই হোক, এরপর চাচা এবং আমি মালতী কাকির কাছ থেকে বিদায় নিয়ে তাদের বাড়ি ত্যাগ করে চলে আসি। বাসায় এসে চাচা দাদুকে, আমার বাবাকে এবং অন্যান্য চাচাদের মালতী কাকির মার শর্তর কথাটি জানান। এই সকল কথা শুনে বাড়ির সবাই এই বিয়েতে দ্বিমত পোষণ করেন। সবাই বলেন, এটা কোনো শর্ত হলো? এটা কোনোভাবেই আমরা মেনে নেব না। চাচা সবার কথা শুনে বলে ওঠেন, আমি যদি বিয়ে করি তাহলে ওই মেয়েকেই করবো, এছাড়া আমি বিয়ে করবো না। এই বলে চাচা বাড়ি থেকে বেরিয়ে যান। এই সময় উপস্থিত আমরা সবাই লক্ষ্য করি চাচার চোখে মুখে খুবই অস্বাভাবিক একটি ভাব। যাই হোক, এইভাবেই কাটতে থাকে দিনগুলো। একদিন হঠাৎ চাচা বিকেলের দিকে বাসায় আসেন মালতী কাকিকে নিয়ে। চাচা এবং মালতী কাকিকে দেখে আমাদের পরিবারের সবাই আমরা একত্রিত হই। পরিবারের সবাই আসলে চাচা বলতে শুরু করেন, আমি নিজ ইচ্ছায় মালতীকে বিয়ে করে এনেছি এই বাড়িতে। এই বিয়েতে যদি তোমাদের কোনো আপত্তি থাকে তাহলে এতে আমার কিছু যায় আসে না। আর যদি তোমরা আমাদের খুশি মনে মেনে নাও সেটা তোমাদের ইচ্ছা। চাচার এই ধরনের কথা শুনে বাড়ির সবাই রেগে যান এবং দাদি চাচাকে ঘর থেকে বের করে দেন। চাচা বাড়ির সবার এমন আচরণ দেখে চলে যান তার ঘরে। চাচা অনেক আগে নিজের 2 রুম বিশিষ্ট একটি ঘর তৈরি করেছিলেন। এরপর থেকে এভাবেই চলতে থাকে চাচা এবং মালতী কাকির জীবন। তারা খুবই সুখে শান্তিতে নিজেদের জীবন অতিবাহিত করছিলেন। আমাদের পরিবারের বা বাড়ির কেউ চাচা এবং মালতী কাকির সাথে কথা বলতেন না, আর চাচা এবং মালতী কাকিও আমাদের বাড়ির কারোর সাথে কথা বলতেন না। ঘটনার শুরুতেই বলেছি চাচা আমাকে অনেক আদর করতেন, সেই সুবাদে মালতী কাকিও আমাকে অনেক আদর করতেন।
কিছুদিনের মধ্যে মালতী কাকির সাথে আমার বেশ ভাব জমে যায়। এভাবেই অতিবাহিত হয়ে যায় একটি বছর। ছেলেটির নাম রাখা হয় আসিফ। চাচার ছেলে হওয়ার পরও আমাদের বাড়ি থেকে কেউ তাদের এই বিয়েটি মেনে নেন নাই। বাড়ির কেউ মেনে না নিলেও চাচা এবং কাকির এই বিষয়ে আক্ষেপ ছিল। যাই হোক, এই সমস্ত বিষয় ছাড়া তাদের জীবন সুখেই কাটছিল। সেদিন রাতেও আমি চাচাদের বাসায় চাচাদের বেডরুমের পাশের রুমে শুয়ে আছি। এমন সময় আমি শুনতে পাই চাচা তাদের বেডরুম থেকে চিৎকার করে কাকিকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা, একটা বিষয় আমি কোনোভাবেই বুঝতে পারছি না। বিয়ের পর থেকেই প্রতি শুক্রবার এশার নামাজের পরে কেন তুমি আমাকে 2 ঘন্টার জন্য ঘর থেকে বাইরে থাকতে বলো? এর পেছনে কারণ কি? সত্যটা বলো আমাকে। এই বিষয়ে তোমাকে জিজ্ঞেস করলে তুমি প্রতিবার বলো এই 2 ঘন্টা নামাজ পড়ো। আমি তোমার স্বামী, আমি থাকলে তো তোমার নামাজ পড়তে কোনো সমস্যা হওয়ার কথা না। আজকে আমাকে সত্যি কথা বলতে হবে। চাচাকে সকল কথার উত্তরে কাকি বলে, আমার ইচ্ছে আমি তোমাকে এই 1-2 ঘন্টা আমার ঘরে রাখবো না, এটাই আমার ইচ্ছে। এর পেছনে কোনো কারণ নেই। আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যদি তুমি ঘরে ঢোকো তাহলে তোমার আর তোমার ছেলের অনেক ক্ষতি হবে, আর যদি কোনো ক্ষতি হয় এর দায় ভার আমার না। এই বলে কাকি থেমে যান। এরপর চাচাদের রুম থেকে আর কোনো কথা শোনা যায় না। কাকির সব কথা শুনে আমি অনেক অবাক হই। এসব কি বলেন কাকি? আমি কোনো কিছুই বুঝতে পারি না। যাই হোক, এসব চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে যাই। পরদিন সকালে যথারীতি আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে যেতে আমি চাচাদের রুমে যাই। চাচাদের রুমে গিয়ে আমি যা দেখতে পাই সেটা দেখে আমার পুরো শরীর নিস্তেজ হয়ে যায়। চাচাদের রুমে প্রবেশ করতে আমি দেখতে পাই চাচা এবং চাচাতো ভাই তাদের নিথর দেহ পড়ে আছে মেঝেতে। তাদের দুজনের মুখ থেকে রক্ত বেরিয়ে পুরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সকল দৃশ্য দেখে আমি সাথে সাথে দৌড়ে আমাদের বাড়িতে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসি। আমাদের বাড়ির সবাই সেসব দেখে কান্নায় ভেঙে পড়েন। আমাদের পুরো বাড়িতে ছেয়ে যায় শোকের ছায়া। এসব ঘটনার আকস্মিকতায় আমরা সকলেই ভুলেই গিয়েছিলাম মালতী কাকির কথা। এরপর সকলেই মিলে মালতী কাকিকে খোঁজাখুঁজি করতে শুরু করি, কিন্তু কোথাও পাওয়া যায় না। এমন অবস্থা দেখে আমি তখন সকলকেই চাচা এবং মালতী কাকির যে কথাগুলো গতকাল রাতে আমি শুনেছিলাম সে বিষয়ে জানাই। এই সকল কথা শুনে আমাদের পরিবারের কিছু মানুষ মিলে আমাকে নিয়ে মালতী কাকিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ আমি ছাড়া মালতী কাকিদের বাড়ির ঠিকানা আর কেউ জানত না। যাই হোক, এরপর আমি সবাইকে নিয়ে যাই মালতী কাকিদের বাড়ির ঠিকানায়। মালতী কাকিদের বাড়ির ঠিকানায় পৌঁছে উপস্থিত সবাই একটা বিষয় লক্ষ্য করে অবাক হয়ে যায়। সেখানে গিয়ে আমরা সবাই দেখতে পাই সেখানে ভাঙা চূর্ণ বিচূর্ণ একটি টিনের ঘর দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে বছরের পর বছর এখানে কারো আনাগোনা নেই। এসব বিষয় দেখে আমরা সবাই চলে আসি আমাদের বাড়িতে। এসব কি হলো? কেন হলো? কিভাবে হলো? কেন? কিছু আমি তখনও বুঝতে পারিনি। এরপর ওই দিন বিকেলে চাচা এবং তার ছেলেকে দাফন করা হয়। এসব ঘটনা ছড়িয়ে যায় আমাদের গ্রামে। সকলেই মালতী কাকির নামে মামলা করার কথা বলতে থাকে। আবার অনেকেই বলাবলি করতে থাকে মামলা করে কোনো লাভ হবে না, চাচা এবং চাচার ছেলেকে নাকি মেরেছে পিশাচিনী। এরপর আমাদের পরিবার থেকে এই ঘটনায় কেউ বাদী হয়ে মামলা করেনি, কারণ মালতী চাচির বাবার বাড়ির ঠিকানা কেউ জানত না, আর মালতী কাকিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। এমন অস্বাভাবিক একটি ঘটনা যার কোনো প্রকার কুল কিনারা কেউ করতে পারছে না। আমাদের পরিবারের সবাই এটুকু বুঝে গিয়েছিল যে ঘটনা যেটা ঘটে গেল সেটা কোনো স্বাভাবিক খুনের ঘটনা না, এতে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, কিন্তু কেউ এই রহস্যের খোলাসা করতে পারছে না। এই জন্য এই ঘটনার 4 দিনের মাথায় আমার দাদুর পরামর্শে আমার বাবা আমাদের এলাকার নাম করা একজন ভালো কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসেন এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনা সেই কবিরাজকে বিস্তারিতভাবে বলেন। ওই দিন সকল ঘটনা শুনে তিনি পরের দিন এশার নামাজের পর আমাদের বাড়িতে আসবেন বলে সেদিনের মতো আমাদের বাড়ি ত্যাগ করেন। পরদিন যথারীতি কবিরাজ তার কথা মতো এশার নামাজের পর আমাদের বাড়িতে আসেন। বাড়িতে এসে এই কবিরাজ আমার দাদুকে এবং সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, আপনার ছেলে যাকে বিয়ে করেছে এই বাড়িতে নিয়ে এসেছিল সে কোনো মানুষ ছিল না, সেই ছিল নরকের পিশাচিনী। এইসব পিশাচিনীদের কাজ হচ্ছে কোনো মানুষকে বিয়ে করা এবং বিয়ের পর তাদের সন্তান যখন হবে সেই সন্তানকে বলি দেওয়ার মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি করা। এই পিশাচিনীকে সবসময় আপনার ছেলের সাথে মানুষের রূপে থাকতে হতো, কিন্তু এই পিশাচিনীদের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রতি শুক্রবার রাতে একটি নির্দিষ্ট তিথিতে এরা নিজেদের আসল ভয়ানক রূপে ফিরে আসে কিছু সময়ের জন্য। এই সময় কেউ যদি তাদের নিজের রূপে দেখে ফেলে তাহলে সেই পিশাচিনীদের অনেক ক্ষতি হয় এবং তাদের কাজে বিঘ্ন ঘটে। সেই পিশাচিনীকে আপনার ছেলে সেদিন তার আসল রূপে দেখে ফেলেছিল, এই জন্যই সে আপনার ছেলে এবং সেই বাচ্চাটিকে হত্যা করে চলে গিয়েছে। আর হ্যাঁ, লিজাকে যত তাড়াতাড়ি পারেন এখান থেকে সরিয়ে ফেলেন অন্য কোথাও। ঈশ্বরদীতে লিজা কখনো যেন আর না আসে, এখানে আসলে ওর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই বলে কবিরাজ আমাদের বাড়ি ত্যাগ করে চলে যান। এর কিছুদিনের মধ্যেই ঈশ্বরদী থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হয় নামদের বাসায়। আমি 2006 সালে ঈশ্বরদী শহর ছেড়ে এসেছি, এখন পর্যন্ত আর সেখানে যাওয়া হয়নি। আমি আমার নানির কাছে বড় হয়েছি, নানি আমাকে বিয়ে দেন, আমার সবাই থাকতেও আমি বড় হয়েছি অনাথের মতো।
এই বলে আমার ওয়াইফ কান্নায় ভেঙে পড়ে। এই বলে রুবেল ভাই তার ঘটনা শেষ করেন। লিসনার্স, হুট করেই আপনাদের একজনের সাথে পরিচয় হলো, এরপরে তার সাথে সবসময় আপনাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। একটা সময় আপনি তার চলাফেরা লক্ষ্য করতে শুরু করলেন। যদি কোনো একদিন হুট করে জানতে পারেন মানুষ ভেবে যাকে আপনি বন্ধু করেছেন বা যার সাথে মিশছেন সে আসলে মানুষ না, একজন জিন, তখন বিষয়টি কেমন দাঁড়াবে একটিবার চিন্তা করে দেখবেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ওপর। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ার জন্য। প্রিয় লিসনার্স, আপনারা সবসময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com এর পাশে থেকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। এইভাবেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমার মনে হয় যে এটা যেহেতু একটা খুনের বিষয়, সুতরাং নিশ্চয়ই এখানে একটা পুলিশ কেস কেউ বাদী হয়ে না করলে হয়তো একটা পুলিশি ব্যাপার ছিল, এখানে আইনি প্রক্রিয়া ছিল, সেটা হয়তো আপনি এখানে উল্লেখ করেননি, কিন্তু আমি ধরে নিচ্ছি একটা আইনি প্রক্রিয়া ছিল। যাই হোক, চমৎকার একটা ঘটনা, এবং একটা ঘটনার জন্য একটা মানুষ তার নিজের বাড়িতে যেতে পারে না, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো না লাগে সেটা আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি